আজকের ও এ বি সি ডি এগুলোকেই শিখেছে, ও কখন সব ভুলে গেছে। আমি মহা অপরাধ করেছি মা, আমি অনেক অপরাধ করে ফেলেছি মা। আরে সুসভ্য সমাজ, কাকে ডেকে দেখাবো? শিক্ষিত ছেলের অমানসিকতা কষাঘাতে জর্জরিত নিষ্ঠরিত সর্বহারা বাবাকে কাকে ডেকে দেখাবো? আকাশ হৃদয় মাঝে খুশি তোলা, বয়সে মধুর বাতাস, বয়সে মধুর বাতাস, পলাশ রাঙা রাবির মেঘে উড়ে খেলে আকাশ, পলাশ রাঙা রাবির মেঘে উড়ে খেলে আকাশ। কলকাতা থেকে বাড়িতে ফিরবে, সে খেলটা আছে। আছে বাবা আছে, ছেলে ছেলে করে পাগল হয়ে গেলে পাগল হবো না? কতদিন পরে ছেলে এখানে আসছে, তার সঙ্গে দেখা করব, কথা বলবো, তারপর তো খাওয়া দাওয়ার কাজ করবো। তারপর সন্ধ্যে হবে, ট্রেন ধরবে, টাটা বাই বাই করে কলকাতায় চলে যাবে, ব্যাস গল্প শেষ। আচ্ছা আরতি, এই তো দাদার কথা বললে, তোরা তো গায়ে জ্বালা ধরে কেন বলতে পারি? জ্বালা ধরবে না, ছেলেই তো তোমার সব, আমি তো তোমার কেউ নয়। আরতি নারী, তুই এত দাদা আমাকে সব খবর নেই। কয়েকদিন পরে তুই বাড়ি ছেড়ে আমার বুকটা খালি করে তুই এখান থেকে চলে যাবি। সে কষ্ট আমি যে কিভাবে করে বুকের মধ্যে বসে রেখেছি তা তোকে বোঝাতে পারবো না মা, বোঝাতে পারবো না। আমি সব বুঝি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো, মায়ের অভাব কোনোদিন বুঝতে দাওনি, সমস্ত দায়িত্ব পালন করেছো, দাদাকে কলকাতায় রেখে লেখাপড়া শিখিয়েছো, ব্যবসার জন্য জমি জায়গা সব বিক্রি করেছো, এমনকি এই বাড়িটাও তুমি দাদার নামে লিখে দিয়েছো। এবার না, এবার আমার একটা মাত্র কাজ বাকি, তোর বিয়ে। তারপরে না, তোর বিয়েটা হয়ে গেলে না, আমি ওই আমার বড় ছেলের কলকাতার বাড়িতে চলে যাব। সেখানে গেলে না একেবারে মজা করে সারাটা জীবন আমি কাটিয়ে দেবো। ঠিক আছে, তা করবে। এখন যাও, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নেবে। আচ্ছা, এই জল খাবার আছে, ঠিক আছে ঠিক আছে, ছেলে আগে আসুক, তারপরে জল খাবার আর দুপুরে খাবার একসঙ্গে খাবার। ঠিক আছে, তাই করবে। এখন তাড়াতাড়ি যাও তো। আচ্ছা আরতি, তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করছি, কারণ আমি বুঝতে পারছি না, ছোটবেলা থেকে থেকে মানুষ করেছি, চোখ মুখ দেখে আমি সব কিছু বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে মানে মানে তাড়াতাড়ি এই তো দাদা এসে গেলে না, ওর সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি পারি তোর শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দিলে না, তোর সুবিধা হয়ে যাবে। না, এখনো সুযোগ। এই নিয়ে 20 বার ফোন করলাম, সুযোগ সুযোগ আর সুযোগ। বন্ধুর বিয়েতে কলকাতায় গেছি, আজ 3 দিন হয়ে গেল, বাবুর কোনো পাত্তাই নেই।
ঠিক আছে, তুমিও জেনে রেখো রজত, আমার মোবাইলের সুইচটা আমি চিরদিনের জন্য অফ করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত অল্প সময়ের মধ্যে রেগে চলে গেলে বাকি জীবনটা কাটাবে কেমন করে? এই ছাড়ো ছাড়ো, তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না। আরতি, কিছু কিছু কথা বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না, কি করে বলি মনে লাগে তুমি যে আমার, শুধু আমারই। কিছু কিছু কথা বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না, কি করে যে বলি ভালোবেসে বলি তুমি যে আমার, শুধু আমারই। কিছু কিছু কথা বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। আমি জানি শুধু ছাড়া তো কেউ জানে না, এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। আমি জানি শুধু আর কেউ তো জানে না, এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। না কাছে না, আরো কাছে না, আমাকে নিয়ে তুমি তোমাকে কিছু কিছু কথা বলা যায় না, বলি 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 তবু বলা হয় না, কি করে যে বলি ভালোবেসে বলি তুমি যে আমার, শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না, কিছু কিছু কথা মুখে বলা যায় না। এই ছাড়ো ছাড়ো, বাবা কিন্তু বাড়িতে আছে। আরে আমি আমার ভাবি শ্বশুরকে ভালোভাবে চিনি, আমাদের প্রেমালাপের রসভঙ্গ করতে তিনি এখানে আসবেই না। তবু বিয়ের আগে এত বাড়াবাড়ি ভালো নয় মশাই। আরে বাবা, এই গ্রামের সবাই জানে দুদিন পরে তিনি আমার বউ হয়ে যাবে। আগে বলতে হয়, তারপর সে দিন আর বেশি বাকি নেই। রজত, সেই জন্যই তো তোমার বাবাকে কথাটা বলতে এলাম। কি কথা? আরে বাবা, আমাদের পাঁজি পুঁথি দেখে দিনক্ষণ স্থির হয়ে গেছে। আগামী পরশু মানে বুধবার সন্ধ্যায় আমাদের বাড়ি থেকে লোকজন আসবে তোমাদের বাড়িতে। আমরা প্রস্তুত রজত, আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। একই মেশামশাই, আপনি হ্যাঁ বাবা। আচ্ছা, ওই আগামী পরশু এই তোমাদের এই মানে আরতি বিবাহ ব্যাপারটা নিয়ে আশীর্বাদ দিতে তোমরা চলে এসো, আর আমি না ওই আবার অগ্নিদের চলে এলে তোমার আশীর্বাদের ব্যাপারটা আমরা দিন ঠিক করে তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে মেশামশাই, আমি এখন আসছি। এসো বাবা। আমরাও এসে গেছি বাবা। অগ্নি, আরে দাদা, আরে তুই এসে গেছি। আচ্ছা, বৌমা কোথায়? বৌমাকে দেখতে পাচ্ছি না। বৌদি ওদের রাজার বাইরে দাঁড়িয়ে আছে। ওই না, তুই যাবো ভিতরে, বৌমাকে ভিতরে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি বাবা। থাক, যেতে হবে না। যেতে হবে না মানে? ঘরের লোক কি বাইরে দাঁড়িয়ে থাকবে? তাই হয় কখনো? সরস্বতীনাথ, কথাটা আমি পরিষ্কার করে বলি, তোর ঘরের লক্ষ্মী কোনোদিন আর এই ঘরে পা দেবে না। কেন পা দেবে না কেন? ব্যাপারটা তুমি খুলে বলো যে। শোনো বাবা, জমা কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? তোমার দাদার বন্ধু তোমার নিজের হাতে তাকে খুন করেছে। খুন করেছে? কেন খুন করলো?
কেন খুন করলো? কি অপরাধ করেছিল আমার বৌমা? তোমার বৌমার সঙ্গে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল। লোকজন জানাজানি হয়ে যাওয়ার ভয়ে সে নিজের হাতে তোমার গলা টিপে খুন করে দিয়েছে। আচ্ছা উগলি, একথা তুই আমাকে আগে জানাচ্ছি কেন? জানাবার প্রয়োজন মনে করে নিতে জানাইনি। এখন যেটা জানাতে এসেছি সেটা ভালো করে জেনে নিও। বাড়িটা আমি বিক্রি করে দেবো। বাড়িটা বিক্রি করে দিবি? তুই বাড়িটা বিক্রি করে দিবি? হ্যাঁ, হরনাথ কাকা বাড়িটা কিনবে বলে টাকা দিয়েছে। আগামী দিন রেজিস্ট্রি ডেট, আশা করি 1 সপ্তাহের মধ্যে বাড়িটা খালি করে দিও। তুমি তো জানো শিবরাজ, আমি এখানকার অঞ্চল প্রধান, আমার সঙ্গেই জনগণ আছে। স্বেচ্ছায় বাড়িটা না খালি করলে জনগণ এসে ওই বাড়িটা খালি করেই দিয়ে যাবে। না না হরনাথ, আমি 7 দিনের মধ্যে বাড়িটা খালি করে দেব। ভালো, কিন্তু আমার একটি কথা আছে, আমার পুত্র, একমাত্র পুত্র অগ্নির কাছে। আচ্ছা অগ্নি, তুই তোমার একমাত্র পুত্র, তোর সুখের সংগ্রামের জন্য আমি আমার জমি জায়গা যা ছিল পছন্দ পাটি সব তোর নামে আমি উইল করে দিয়েছি। সে জমি তুই বিক্রি করে দিবি, তাতে আমার কিছু বলার নেই বাবা, আমার তোদের বলার কিছু নেই। কিন্তু তুই তো কথা দিয়েছিলি তোর বোনের বিয়ে দিবি, আমাকে নিয়ে তো কলকাতার বাড়িতে নিয়ে যাবি। ওসব কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোর বোন আরতির বিয়ে? সন্তানের যখন জন্ম দিয়েছো তখন দায়িত্বটা নিজেকেই পালন করতে হবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। বাবার সন্তানের প্রতি কর্তব্য পালন করবে, একদম ঠিক কথা। কিন্তু তুই সন্তান হয়ে বাবার প্রতি, বোনের প্রতি কি কর্তব্য পালন করেছিস? তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? না, জ্ঞান দিচ্ছি না। গায়ের ছেলে অগ্নিদেব রায় শহর থেকে কতখানি পরিবর্তন হয়েছে সেটা 2 চোখ ধরে দেখার চেষ্টা করছি। আজ আমার কথাগুলো তোর ভালো লাগবে না জানি, কারণ শহরে ঝকঝকে পানিতে আভিজাতের অহংকারে গায়ের মাটির কথা তুই ভুলে গেছিস। ভুলে গেছিস সর্বসহারানো বাবার কথা, ভুলে গেছিস তোর ছোট বোনের আরতির কথা। আজ আমার কথা তোর কানে বিষের মতো লাগছে, অথচ এই আরতির গান না শুনতে পেলে তুই পাগল হয়ে যেতিস, পাগল। রাবেশ রাবেশ রাবেশ। হরনাথ কাকা, বলো বাবাজি বলো। মানে আগামী দিন রেজিস্ট্রি অফিসে দেখা হবে। এসে আর বলতে দেখাই হবে। শোনো বাবা, 1 সপ্তাহের মধ্যে বাড়িটা কিন্তু খালি করে দিও। আমরা বাড়িটা ছেড়ে কোথায় যাবো বাবা, কোথায় থাকবো? কেন ফুটপথে কিংবা গাছতলায়? এই কথা বলতে পারলে অগ্নি, শুধু টাকার লোভে তুই এ কথা বলতে পারলি আমাকে? হ্যাঁ, আমার টাকা চাই, অনেক টাকা চাই। হরনাথ কাকা, বাবা যখন বাড়িটা ছেড়ে চলে যাবে তখন বাবার হাতে কিছু টাকা দিয়ে দেবেন তো। কি আশ্চর্য! আরে এই কথাটা আমাকে বলতে হয় নাকি? বিবেক মনুষ্যত্ব বলে তো আমার একটা পদার্থ আছে নাকি? তাহলে এই কোথায় থাকলো? আগামীকাল রেজিস্ট্রি অফিসে দেখা হবে। তাহলে আমি এখন আসি। তাহলে আমিও এখন চলি বাবা। অগ্নি, আমি বাবা হয়ে তোর কাছে করজোড়ে নিবেদন করছি বাবা, আজকে দিন যদি আমার বাড়িতে থেকে যা, আর কোনদিন তুই পিতৃপুরুষের ভিটিতে তুই পা রাখতে পারবি না বাবা, তুই পা রাখতে তার আর প্রয়োজন হবে না। এই গায়ের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ, এমনকি তোমাদের সঙ্গেও। এই দেখাটা আমার শেষ দেখা। তুই কথা বলতে পারলি অগ্নি? তুই আমার জানিয়েছিস সামনে আমি আমার মেয়ের হাত ধরে গাছ তোলায় গিয়ে বসে থাকবো, তবু তুই আমার এই রক্তের সম্পর্কটাকে তুই নিঃশেষ করে দিয়ে যাসনি বাবা, এই রক্তের সম্পর্কটা নিঃশেষ করে দিয়ে যাসনি অগ্নি। অগ্নিদেব অনেক দূরে চলে গেছে বাবা, তোমার কান্না সে শুনতে পাচ্ছে না। কেন মিথ্যে চোখের জল অপচয় করছো বাবা? হ্যাঁ বাবা, অগ্নি মানে আগুন, দাদা আগুন ছাড়া কিছুই নয়। আগুন যেমন হঠাৎ এসে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করে দেয়, সেও তেমনি আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদের পথের কাঙাল সাজিয়ে আমার কারো শান্তি নেই ছাড়খাড় করে ছুটে গেলে।
রুচি। অগ্নি মানেই আগুনের স্ফুলিঙ্গ, সে নির্দয় নিষ্ঠুর নির্মম। সেখানে আজকের বড় হওয়ার আগে হাজার বার লাথি মেরে আমাকে আস্তে আস্তে করে সে বড় হয়েছিল। এখন এখন সে আমার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে মা, আমার কাছ থেকে সে অনেকটা দূরে সরে গেছে। ছেলের কাছ থেকে তোমার ত্যাগের চরম পুরস্কার তুমি পেয়ে গেছো বাবা। ছেলে যত অপরাধ করুক না কেন, সে তোমার ছেলে। আমার দুর্ভাগ্য, আমি তাকে মানুষ করতে পারিনি মা, আমি মানুষ করতে পারিনি। জানিস মা, আমার ভুল হয়েছিল, আমি অনেক অপরাধ করেছি। ছোটবেলায় ওরাকে বর্ণ পরিচয়টা না তুলে দিয়ে আমি ওরাকে তুলে দিয়েছিলাম ইংরেজি ফার্স্ট বউ, তাই না? সে কারণের জন্য আজকের ও এ বি সি ডি এগুলোকেই শিখেছে, ও তখন সব ভুলে গেছে। আমি মহা অপরাধ করেছি মা, আমি অনেক অপরাধ করে ফেলেছি মা। সুসভ্য সমাজ কাকে ডেকে দেখাবো? শিক্ষিত ছেলের অমানসিকতা কষাঘাতে জর্জরিত নিঃসরিত সর্বহারা বাবাকে কাকে ডেকে দেখাবো? अभी तो ट्रेलर चल रहा है, पूरा पिक्चर अभी बाकी। क्यों এরই মধ্যে হাঁপিয়ে পড়লি? কি বললি? বাবা ঘুঘু দেখে যে ফাঁদ দেখনি, আমাকে ধরা কিন্তু এত সহজ নয়। এই শোন, হ্যাঁ আমার কিন্তু রেগে যাচ্ছে খুব, তোকে না একদম ছাড়বো না। কি করবি তুই, কি করবি? তোর তো ফাটাবার সে এটা আটকে গেছে। হ্যাঁ এই শোন, এই এলাকাটা আমার, এখানে আমি যা বলবো তাই হবে। এখানে বুড়ি থেকে ছুরি, বুড়ো থেকে কচি, সবাই আমাদের কথাই চলে। জানি জানি, তোদের কথা থেকে এই মা বোন হলো খেস্তে কুচুরি, তাই তো তোদের মাথা থেকে মা বাবা ভাই বোন এই সম্পর্কগুলোকে ডিলিট করে দিয়ে সেখানে ভরে দেওয়া হয়েছে ধর্ম। এ শালা মনে হয় পুলিশের চামচে, আমাদের গোপন খবর নিতে এসছে। এই সুযোগে শালাটা একদম। আমার নাম তুফান, যখন আসে তখন সবাই ফাঁসে। অগ্নিদেবকে তুই জল দিয়ে নিভিয়ে দিতে পারবি, কিন্তু কোনো পথ তুই এই তুফানকে তুই আটকে রাখতে পারবি না। আমাদের দাদা অগ্নিদেব রায়কে চিনিস? ওদের দাদা অগ্নিদেব রায় কে আছে রে? সে তো নারী ব্যবসার নামে হোটেল ব্যবসা করছে, হোটেলে ব্যবসা করছে। কি করবে বলে, কি করবে? সে আমার একটা চুলকেও সোজা করতে পারবে না। সোজা আমাকে চিনিস? কেন এত ঘেউ ঘেউ করছো ডাকি ভাই? ভেবে দেখো কেমন করে গণতন্ত্রের মার দিলাম। গণতন্ত্র আমি ভেবে দিচ্ছি। একদম স্টপ। এত রাতে থানার সামনে হল্লা করছিস কেন? বল কে তুই? এসে গেছে, এসে গেছে, নীরব দাদা এসে গেছে। কে নীরব? কেন পাল্টি খাচ্ছেন মশাই? এই এলাকার সবাই জানে আপনার নাম নীরব দর্শক। বাজে কথা বলবি না, আমার নাম অবিনাশ সোম। জানি জানি, আপনার বায়োডাটা আমার কাছে আছে। আপনার বাড়ি 54/1 হাজার রোড। মা বাবা আদর করে আপনার নাম রেখেছিল অবিনাশ। বড় হয়ে আপনি শত্রু বিনাশ করবেন। আর আর মা আদর করে আপনার নাম রেখেছিল আবির। কিন্তু মশাই এই পোশাকটা ওঠার পর থেকে সে সমস্ত কিছু ডিলিট হয়ে গিয়ে আপনার নাম হয়ে গেছে এখন নীরব দর্শক। মানে অতি সোজা, দাদাদের কথায় আপনি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন, আর অপরাধীরা অপরাধ করলে আপনি চুপচাপ দাঁড়িয়ে দাদাদের কথা শোনেন। তাই আমি নীরব দর্শক। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে এই ডান্ডাটা একদম ঠান্ডা করে দেবো। এখন বল কে তুই? আমি দলিত সম্প্রদায়ের মানুষ। আমি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলাম। আমার নাম বাবা সাহেব আম্বেদকর। আমার বাড়ি বাংলার বীর সিংহ গ্রামে। আমি সাধারণ মানুষের অক্ষর শেখার জন্য লিখেছিলাম বর্ণ পরিচয়, আর নারী মুক্তির জন্য আমি করেছিলাম বিধবা বিবাহ প্রচলন। আমি বিদ্যাসাগর, আমি বিবেকানন্দ, আমি কবি নজরুল,
আমি কবি সুকান্ত, আমি রবীন্দ্রনাথ। কিন্তু কিন্তু এই সব গুন্ডার দল আমার মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, আমাকে ক্ষত বিক্ষত করেছে, আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। আর আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সমস্ত কিছু শুনেছেন, দেখেছেন। কিন্তু যতই আমাকে আঘাত করুন না কেন, এই মানুষের মন থেকে কিছুতেই কিন্তু আমাকে বিলীন করতে পারবেন না। কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি বিদ্রোহী রণক্রান্ত। আমি সেই দিন হব শান্ত, কিন্তু উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাধা ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। রজত বাড়িতে আছো? রজত, একই মেশমশাই, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি বাবা। হৃদয়পুরে সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। ঠিক আছে, দাঁড়া। বৌদি, বৌদি, একটু ভেতরে এসো। হ্যাঁ বলুন। তো তোমরা কেমন আছো? দাদা মারা যাওয়ার পর আমাদের উপরে একটা ঝড় বয়ে গেছে। তোমার যে এরকম কাজ করতে পারে কখনো আমরা বিশ্বাস করি না। এটা সত্যি মর্মান্তিক, খুবই দুঃখজনক ঘটনা। বলো বলো ঠাকুরপো, কি জন্য ডাকছিলে? তোমাদের গ্রাম থেকে শিবনাথ মেশমশাই এসেছে। আমরা সবাই এক গ্রামে থাকতাম। উনি অগ্নিদা এবং আরতির বাবা। তোমাকে যে এভাবে দেখবো কখনো ভাবিনি মা। সবার সাথে পূরণ হয় মেশমশাই। আমার কপালে বিধাতা পুরুষ যেটা লিখেছিল সেটাই হয়েছে। ঠিক বলেছো মা। বিধাতার যে অভিশাপ সেটা বর্ষিত হলে কারোর কিছু করার থাকে না। তা যদি না হতো, আমি অনেক সম্পত্তির মালিক হওয়ার সত্ত্বে কেন আজকের আমি পথের ভিখারি মা? এ আপনি কি বলছেন? তার মানে অগ্নিদা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আরতির বাবার বোনদের কাছে একটা বোঝা, তাই আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে। এ তুমি কি বলছো আরতি? হ্যাঁ রজতা, এমনকি বাড়িটা বাবা দাদার নামে লিখে দিয়েছিল, সেটাও বিক্রি করে দিয়েছে। তাহলে তোমরা এখন কোথায় থাকো? এখন আমরা আছি এখানে, তবে কয়েকদিনের মধ্যে বাড়ি ছেড়ে আমাদের চলে আসতে হবে মা। কিন্তু বাড়িটা কে কিনেছে? হরনাথ কাকা। তাই আমি আর বাবা এসেছিলাম হরনাথ কাকার কাছে 1 মাস সময় চাইতে। কারণ নতুন কোনো আশ্রয় এখন আমরা ঠিক করতে পারিনি। কিন্তু হরনাথ কাকা কিছুতেই রাজি হলেন না। তোমরা হরনাথকে বিশ্বাস করো না। হরনাথকে বিশ্বাস করে যেভাবে আমার ক্ষতি হয়ে গেছে, তোমাদের এভাবে ক্ষতি হোক এটা আমি চাই না বাবা। চলো বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তা বললে কি হয় বোন? আজ তোমাদের না খাইয়ে আমি ছাড়বো না। না মা, একদিন তোমার হাতে ডাল ভাত খেয়ে যাবো। আজকে একটু ব্যস্ত আছি মা, একটু যাই, পরে দেখা করবো। আসি বৌদি, আসি রজতা। যদি পারো একবার হৃদয়পুর গ্রামে ঘুরে এসো। সেই গ্রাম আর গ্রাম নেই। ওই হরনাথ ঘোষের মতো মানুষেরা সেই সুন্দর গ্রামটাকে শ্মশান করে দিয়েছে। শ্মশান আসি বৌদি। অগ্নিদেব রায় এত বড় স্বার্থপর, বাবার বোনের কথা একটু চিন্তা করলো না। বৌদি, বিছানার উপর ফাইলগুলো আছে, আর আমাকে এনে দাও। আমাকে এখন বেরোতে হবে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি রজত বলছি। না না, আমি 2টোর মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, আমি সবকিছু নিয়েছি। না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি এখন রাখছি। বৌদি, বৌদি, এই নাও তোমার ফাইল। ঠিক আছে, দাও। আমি এখন আসছি। কিন্তু কোথায় যাচ্ছ কিছু বললে না তো ঠাকুরপো? আমি এক বন্ধুর অফিসে। কি জন্য? আরে বাবা, কাজের জন্য। ঠাকুরপো, দাদা জমানো টাকা তো সব খেয়ে খেয়ে শেষ করে ফেললাম। এখন যদি কিছু না করি, 2 দিন পরে হয়তো পথে বসে ভিক্ষা করতে হবে। আমি বলছিলাম কি, তোমার দাদার অফিস থেকে তো বলেছে আমাকে একটা কাজ দেবে। আমি বরং আমি বেঁচে থাকতে তোমাকে কাজে পাঠাতে পারবো না বৌদি। ঠাকুরপো, তুমি কাজ করে টাকা আনবে, আর সেই টাকা আমি ঘরে বসে খাবো। আমি তা পারবো না বৌদি। তুমি যতদিন কাজ না পাও ততদিন আমি কাজ করি, তারপর তুমি কাজ পেয়ে গেলে আমি না হয় কাজ ছেড়ে দেবো। সন্তান হয়ে মাকে কাজে পাঠাবো, এ তুমি ভাবলে কেমন করে? ঠাকুরপো, তুমি আমার বৌদি নও, তুমি আমার মা। সন্তান হয়ে মায়ের কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না বৌদি, কিছুতেই না। ঠাকুরপো, তোমার দাদাকে হারিয়ে আমি বেঁচে আছি শুধু তোমার জন্য। অনেকবার আমি ভেবেছি আমি বাপের বাড়িতে চলে যাব, কিন্তু তোমার মুখটা মনে পড়লে আমার সব চিন্তা ভাবনা উলট পালট হয়ে যায়।
সবকিছু এলোমেলো হয়ে যায়। আর তখনই ভাবি বাকি জীবনটা তোমার দাদার স্মৃতি বুকে নিয়ে আমি এ বাড়িতে কাটিয়ে দেবো। রজত, তুমি আমার ভাঙা জীবনের এক টুকরো আশার আলো, আর সেই আলোটাকে হাতে দিয়ে আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সারা সময় আমার বাড়ির লক্ষ্মী প্রতিমা হয়ে থাকবে। আমি তোমাকে সবসময়ের জন্য পুজো করবো বৌদি। চল বলছো, আমি এখন আসছি বৌদি। সাবধানে দেও ভাই। তুমিও সাবধানে থাকবে বৌদি। ঠিক আছে, সাবধানে থাকবে। না যাই, অনেক বেলা হয়ে গেছে, ঠাকুর ঘরে কাজগুলো সেরে আসি। আর ঠাকুর ঘরে ঢুকতে হবে না, ঠাকুর তোমার হাতে পুজো নেবে না। কালে কালে হলো কি, যেই রক্ষক সেই ভক্ষক। কি বলছেন আপনি কাকিমা? এতই যদি তোর শরীরের খিদে, তাহলে রাস্তায় গিয়ে দাঁড়ানা, অনেক ছেলে পেয়ে যাবি। কেন এই কচি ছেলেটার মাথা খাচ্ছিস? সে কাকিমা, এই কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? রজতকে আমি আমার ছেলের মতো করে দেখি। আর ছেলে ছেলে করিস না হতচ্ছাড়ি। ভেবেছিস আমি কিছুই দেখিনি, তাই না? তোদের রাসলীলাটা আমি ভালো করে দেখেছি। কি দেখেছেন আপনি? গোপনে গোপনে দেওয়ার বৌদির প্রেমের আমি আপনার হাতে ধরে অনুরোধ করে বলছি, এই নোংরা কথাগুলো আপনি আর উচ্চারণ করবেন না কাকিমা। আমাকে তুই অপবিত্র করে দিয়েছিস, আমাকে এখনই স্নান করতে হবে। কাকিমা, কাকিমা, রজত আমার ছেলের মতো। ওরে শয়তানি, ছেলে বলে মুখে টেনে নিয়ে আদর করতে তোর লজ্জা করলো না? ছেলে তার মায়ের মুখে আসবে, এতে লজ্জা কিসের কাকিমা? তাছাড়া আপনারা আমাদের আপনজন, আপনারা যদি একথা বলেন তাহলে পাড়ার লোক শুনলে কি বলবে? তারা বলি আর কি বাকি রেখেছিস? বাড়ির তোর কচি ছেলেটার মাথা না খেয়ে বাপের বাড়ি চলে যা। তোর নিঃশ্বাসে বিষ, স্বামীকে খেয়েছিস, এবার দেওয়ারটা কেউ। চুপ করো, চুপ করো কাকিমা, চুপ করো। আমি আপনার পায়ে ধরছি, এই নোংরা কথাগুলো আপনি আর উচ্চারণ করবেন না। তোর মতো অসত্যি কলঙ্কিনীর মুখ দেখানো আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও কি অপরাধ আমি করেছি? স্বামীর মৃত্যুর জন্য কি আমি দায়ী? ঠাকুর পক্ষে নিজের ছেলে ভেবে বুকে টেনে নেও কি আমার অপরাধ? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝলি তো তীর ছিল নদীর হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝলি তো তীর ছিল নদীর হাতে। দূরের মতো মেলা গাইবে না বলে গেছে জীবনে হাসি তীর ব্যথা